কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছল না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা চারদিক খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি, গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি মুদ্দেই ওরে বাবা রে, বলাই দেই। আরে এদের আমাকে হবু জমাই রে বাইন্দে রাখছে। খানা আইতেছে আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে বিয়ে করবে না। আরে খারে রে, কির মধ্যে বললাম। হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরেও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম ওই লগিয়া আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ, আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ফরিদ, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাইশ, সবসময় শুধু প্যাচ লাগাইতে থাকে, তাই ওরে কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবারে সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইড়া দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে, সেই দায় দায়িত্ব আমার। সিস্টার, এর কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে, আর সামনে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরছে, তাই তাকে বেঁধে রেখেছি। আর গলা দিয়ে পাখির মতো চি চি শব্দ বের হচ্ছে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, এমন কেস তো কোনোদিন দেখিনি। মনে হয় ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। সিস্টার, ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর আমি যা লিখে দেব সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। শুনুন, আপনি আমার চেম্বারে আসুন। জি স্যার। জি, কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিম, এবার মজা বসবে আনে। এই যে আপা, জি বলুন। আপনি কার লিগা কাগজ কলম আনতে চান? কেন, এই বেডের পেশেন্টের জন্য? সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তারে থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয়, তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়বো। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে সিস্টার? উনাকে এখন একটি ইনজেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে। এ কি, এইভাবে হাঁপাতেছস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো, তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন। আরাম চাঁদার নেমো খারাম, যে পাতে খাবার খাস সেই পাতে ফুটা করিস। তোর কত বড় সাহস, আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা ঠেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে সেল আমি যাবো না। পারবা? হুজুর ওরে নিয়ে যা। এই তো চাইছিলাম, এদিকে ঠিক আছে, তুমি এদিকে। আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। দাঁড়ান, তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না, তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, তোমার তাড়াতাড়ি চল। তালা মারিয়ে চল। কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে,
না না মাদবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেবার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাদবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হবো। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি থিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাত বড় চোখের দিক তাকাইয়ে কথা হইতে আসোস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। গাড়ি আটকেন, বাড়ি একটা খাইছি, চল যাই লন্ডে। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানোস না ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা,